সাধু রামচাঁদ মুর্মু নামটা হয়তো অনেকের কাছেই নতুন লাগছে, তাই না? কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে সাঁওতালি সাহিত্যের এক গভীর রহস্য, এক মহাকবির গল্প যা আসলে শুরু হয়েছিল তার মৃত্যুর পর। তো ব্যাপারটা কি বলুন তো? কিভাবে একজন মানুষ মারা যাওয়ার পর তার সাহিত্যের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন? চলুন, এই অবিশ্বাস্য গল্পের পড়তে পড়তে যে রহস্যগুলো লুকিয়ে আছে সেগুলোরই সন্ধান করা যাক। ভাবুন একবার, সাঁওতালি সাহিত্যে তাকে কবিগুরু আর মহাকবি এইসব নামে ডাকা হয়। মানে তার জায়গাটা যে ঠিক কোথায় সেটা নিশ্চয়ই এই উপাধিগুলো থেকেই আন্দাজ করা যাচ্ছে। এই সম্মান কোনো সাধারণ লেখকের জন্য নয়, এটা একটা কিংবদন্তির পরিচয়। আর এখানেই হচ্ছে আসল টুইস্টটা, যে জিনিসটা শুনলে অবাক হতে হয়। তার লেখালেখির প্রায় সব কিছুই, মানে তার সেরা কাজগুলো, ছাপা হয়েছিল তার মৃত্যুর পর। একবার ভেবে দেখুন, একজন স্রষ্টা তার সেরা কাজগুলো করে গেলেন, কিন্তু পৃথিবী সেটা জানতে পারল তিনি চলে যাওয়ার অনেক পরে। তাহলে প্রশ্ন তো উঠবেই, কে ছিলেন এই সাধু রামচাঁদ মুর্মু? চলুন তার জীবনের পাতাগুলো একটু উল্টে দেখি আর এই রহস্যের জট খোলার চেষ্টা করি। তার জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে দেখি তাহলে এই ৩টে সাল খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ১৮৯৭তে জন্ম আর ১৯৫৪তে মৃত্যু, আর এর ঠিক মাঝখানে ১৯২৩ সাল। এই সময় তিনি এমন একটা কাজ করেছিলেন যা তার পুরো জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, তার আসল পরিচয়, মানে মহাকবি হিসেবে তার পরিচিতিটা তখনও পর্দার আড়ালেই ছিল। খুবই সাধারণ একটা পরিবার থেকে এসেছিলেন তিনি। জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের কাছে কামারবাঁধি গ্রামে। বাবা মোহন মুর্মু আর মা কুনি মুর্মু। কে জানত এই সাধারণ পরিবার থেকেই এমন এক অসাধারণ প্রতিভা উঠে আসবে? তার জীবনের যে কত বড় বড় কীর্তি, তার মধ্যে একটা ছিল একটা নতুন লিপির জন্ম দেওয়া। আর এটা কিন্তু শুধু কয়েকটা অক্ষর তৈরি করা ছিল না, না, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা সাংস্কৃতিক বিপ্লবের শুরু। এই যে লিপি, এর নাম ছিল মুঞ্জদান্ধে। সালটা ছিল ১৯২৩। তিনি এটা বানিয়েছিলেন সাঁওতালি ভাষার জন্য। এর আগে কি হতো? সাঁওতালি ভাষা তো ছিল, কিন্তু তার নিজস্ব কোনো হরফ ছিল না। মুখে মুখেই চলত সবকিছু, গল্প, গান, ছড়া। তিনি সেই মৌখিক ঐতিহ্যকে প্রথমবার লেখার শক্তি দিলেন, মানে একটা গোটা জাতিকে নিজেদের ভাষায় লেখার চাবিটা তুলে দিলেন। এটাই ছিল আসল পরিবর্তন। যে সংস্কৃতি এতদিন শুধু মুখে মুখে বেঁচেছিল, গল্পে গানে, তিনি তাকে কাগজের পাতায় অমর করে দিলেন। ভাবুন তো, কথ্য সংস্কৃতিকে নিজস্ব লিপির জোর দেওয়া, এটা সাঁওতালি সংস্কৃতির ইতিহাসে কত বড় একটা মুহূর্ত ছিল। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? এত বড় একটা কাজ, মানে একটা লিপি তৈরি করে ফেলার পরেও তার আসল প্রতিভা, তার সাহিত্য, সেটা কিন্তু বছরের পর বছর ধরে আড়ালেই থেকে গেল। এই সময়টা ছিল তার একদম নিবৃতে, নীরবে কাজ করে যাওয়ার সময়। ওই যে ১৯২৩ সালে লিপিটা বানালেন, সেখান থেকে শুরু করে ১৯৫৪ সালে তার মৃত্যু পর্যন্ত এই লম্বা সময়টায় তিনি যা যা লিখেছেন, তার মহাকাব্য, তার গান, সবে অপ্রকাশিত। তিনি শুধু সৃষ্টি করে গেছেন, কিন্তু কেউ জানত না, স্বীকৃতির কোনো তোয়াক্কাই করেননি। আর তারপরে ঘটল সে অবিশ্বাস্য ঘটনাটা। তার মৃত্যুর পর তার সে সযত্নে লুকিয়ে রাখা লেখাগুলো, তার সাহিত্য এক এক করে বেরোতে শুরু করল। আর সাঁওতালি সাহিত্য যেন এক ধাক্কায় অনেকগুলো ধাপে গিয়ে গেল। তার মৃত্যুর পর একে একে বেরিয়ে আসতে লাগল এই অসাধারণ সব সৃষ্টি। সারি ধরম সেরিং পুঁথি, লিটা গডেতের মতো মহাকাব্য, আবার দেবন তিঙ্গুন আদিবাসী বীর এর মতো আগুন ঝরানো গান। যখনই বিশাল সাহিত্য ভাণ্ডার সবার সামনে এলো, তখন সবাই বুঝতে পারল যে কি এক অমূল্য রত্ন প্রায় হারিয়েই যেতে বসেছিল। আর তার লেখার স্টাইলটাও ছিল একেবারে অন্য রকম। একদিকে সাঁওতালি লোককথার যে একটা মাটির টান আছে, সেটার সাথে তিনি মিশিয়ে দিয়েছিলেন সংস্কৃত আর বাংলা সাহিত্যের ক্লাসিক ধারার গভীরতা। এই যে একটা মেলবন্ধন, এটাই তার সাহিত্যকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তো এত বছর পরেও সাধু রামচাঁদ মুর্মু কেন এত গুরুত্বপূর্ণ? কেন আমরা তাকে নিয়ে কথা বলছি? আজকের দিনে দাঁড়িয়ে তার উত্তরাধিকারের মানেটা ঠিক কী?
কারণটা খুব স্পষ্ট। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন দিশারি, ভারতের অন্যতম সেরা আদিবাসী কবি, যিনি একটা গোটা জাতিকে তাদের নিজেদের ভাষায় সাহিত্য লেখার ক্ষমতা আর আত্মবিশ্বাস দুটোই দিয়েছিলেন। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? সাধু রামচন্দ্র মুর্মুর জীবন আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? একজন শিল্পীর আসল পরিচয়টা কি তার বেঁচে থাকতে পাওয়া স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ, নাকি তার সৃষ্টির অমরত্বের মধ্যে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।